প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্লাস নাম্বার 4। এখানে আমরা আলোচনা করব হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা হচ্ছে ডিএনএ অনুলিপন নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা যখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করব, আমাদের জানতে হবে জিনিসটা কি। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে কি ডিএনএ প্রতিলিপন বা হচ্ছে ডিএনএ অনুলিপন। মনে রাখবা সহজ ভাষায় এই প্রতিলিপন বা অনুলিপন মানে হচ্ছে কি, প্রতিলিপন বা অনুলিপন মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধি বা হচ্ছে ডাবল হওয়া। অর্থাৎ ডিএনএ এখন যখন বলা হবে ডিএনএ রেপ্লিকেশন, তখন আমাদের বুঝে নিতে হবে ডিএনএ রেপ্লিকেশন মানে আমি কি বলছি, ডাবল হওয়া বা সংখ্যা বৃদ্ধি। তাহলে ডিএনএ রেপ্লিকেশন মানে কি হবে? ডিএনএ রেপ্লিকেশন মানে হবে ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি বা ডিএনএ ডাবল হয়ে যাওয়া। তাহলে কথাটার মানে কি, ডিএনএ ডাবল হয়ে যাওয়া মানে ধরো আগে একটা ডিএনএ ছিল, এই একটা ডিএনএ থেকে পরবর্তীতে দুইটা নতুন ডিএনএ সৃষ্টি হবে। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এখন আমরা জানবো এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা হয় কিভাবে। তাহলে দেখো, ফার্স্টে আশা করি আমরা এতটুকু বুঝে ফেলছি ডিএনএ রেপ্লিকেশন মানে কি। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে কি, রেপ্লিকেশন কথাটার অর্থ সংখ্যা বৃদ্ধি বা ডাবল হওয়া। তাহলে ডিএনএ রেপ্লিকেশন মানে কি, ডিএনএ সংখ্যা বৃদ্ধি বা ডিএনএ ডাবল হওয়া। অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ ডাবল হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এবার আসো, ডিএনএ রেপ্লিকেশনের কয়টা অনুকল্প আছে। মনে রাখবা, অনুকল্প মানে হচ্ছে তথ্য বা হচ্ছে থিওরি, অর্থাৎ মতবাদ। কি কি মতবাদ আছে ডিএনএ রেপ্লিকেশনের? মনে রাখবা, ডিএনএ রেপ্লিকেশনের হচ্ছে তিনটা মতবাদ আছে। কি কি মতবাদ আছে? প্রথমে আছে হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, তারপরে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, তারপরে হচ্ছে সবার শেষে বিচ্ছুরণশীল অনুকল্প। এখন এগুলো মানে কি দেখো, এটা তো আশা করি ক্লিয়ার হয়েছে যে ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে কি, একটা মাতৃ ডিএনএ থাকবে, একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি হবে। তাহলে এখন দেখো, সংরক্ষণশীল অনুকল্পে কি হয়, একটা মাতৃ ডিএনএ থেকে হচ্ছে দুইটা অপত্য ডিএনএ সৃষ্টি হবে। সবার ক্ষেত্রে রেপ্লিকেশন মানেই তো অপত্য ডিএনএ দুইটা সৃষ্টি হবে। এখন হচ্ছে এখানে মেইন জিনিসটা হচ্ছে কি, সংরক্ষণশীল অনুকল্পে কি হয় দেখো, নতুন যেই ডিএনএগুলো উৎপন্ন হবে, একটা থেকে যে দুইটা ডিএনএ উৎপন্ন হবে, এই দুইটা ডিএনএ দেখতে হুবহু মায়ের মতো হবে, হুবহু মাতৃ ডিএনএর মতো। অর্থাৎ এখানে মাতৃ ডিএনএ সব বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা ডিএনএগুলোর মধ্যে চলে গেছে। বাচ্চা ডিএনএগুলো দেখতে যেমন, মাও হচ্ছে সেম টু সেম, ঠিক আছে? তাই অর্থাৎ এখানে মায়ের বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। এরপর আসে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। অর্ধ সংরক্ষণশীল অনুকল্প মানে কি দেখো, অর্ধ মানে অর্ধেক, সংরক্ষণশীল মানে অর্ধেক সংরক্ষিত হবে। অর্থাৎ মায়ের অর্ধেক বৈশিষ্ট্য বাচ্চায় যাবে, অর্থাৎ মাতৃ ডিএনএর অর্ধেক বৈশিষ্ট্য অপত্য ডিএনএতে যাবে। তাহলে দেখি, ডিএনএ রেপ্লিকেশন মানে কি, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া। তাহলে এখানে দুইটা ডিএনএর মধ্যে কি হবে দেখো, আমরা কি জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। এদের হচ্ছে একটা সুতা হবে হুবহু মায়ের মতো, আরেকটা সুতা হবে একদম নতুন টাইপের, ভিন্ন ধরনের। তাহলে এখানে দেখো, অর্ধেক বৈশিষ্ট্য মা থেকে আসছে। অর্থাৎ হচ্ছে কি, একটা সুতা আসছে হচ্ছে মা থেকে, আর একটা সুতা হচ্ছে নতুনভাবে আসছে। তাই এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। একটু এটার সাথে কম্পেয়ার করো, সংরক্ষণশীলে হচ্ছে দুইটা সুতাই হুবহু মায়ের মতো ছিল, আর হচ্ছে অর্ধ সংরক্ষণশীলে অপত্য ডিএনএর মধ্যে একটা সুতা মায়ের মতো, আর একটা সুতা হচ্ছে কি নতুনভাবে আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে বিচ্ছুরণশীল মানে হচ্ছে মায়ের বৈশিষ্ট্যগুলো কোনোভাবে সংরক্ষিত হয়নি, এগুলো বিচ্ছুরিত হয়ে গেছে। অর্থাৎ এখানে কি হয় দেখো, রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, ভালো কথা। কিন্তু এখানে কি হবে, একটা সূত্রের মধ্যে একটু করে মায়ের বৈশিষ্ট্য পাওয়া যাবে, আবার একটু করে নতুন বৈশিষ্ট্য, একটু করে মায়ের বৈশিষ্ট্য পাওয়া যাবে, আবার একটু করে নতুন বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো, একটা সুতাও ফুল কিন্তু মা থেকে আসেনি, একটা সুতার কিছু কিছু পার্ট মা থেকে আসছে, বাকি সব পার্ট কিন্তু নতুনভাবে আসছে। অর্থাৎ এখানে বিক্ষিপ্তভাবে আছে, এলোমেলোভাবে আছে, মায়ের বৈশিষ্ট্য আর নতুন বৈশিষ্ট্য সব এলোমেলোভাবে আছে। এই জন্য এটাকে আমরা বলবো বিচ্ছুরণশীল। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের অনুকল্প কয় টাইপের আছে? ডিএনএ রেপ্লিকেশনের অনুকল্প হচ্ছে 3 টাইপের আছে। কি কি? সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল মানে কি, অপত্য ডিএনএতে
মাতৃ ডিএনএর সব বৈশিষ্ট্য থাকবে, দেখতে হুবহু মায়ের মতো হবে। অর্ধ সংরক্ষণশীল অপত্য ডিএনএর একটা সুতা মায়ের মতো হবে, আর একটা সুতা হচ্ছে নতুনভাবে আসবে। বিচ্ছুরণশীল অপত্য ডিএনএতে কিছু কিছু জায়গায় মায়ের বৈশিষ্ট্য থাকবে, কিছু কিছু জায়গায় নতুন বৈশিষ্ট্য থাকবে, আর এই বৈশিষ্ট্যগুলো সব বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে আশা করি বোঝা গেছে। এখন দেখো এই তিনটা অনুকল্পের মধ্যে আসলে কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা হয় সাধারণত ডিএনএ রেপ্লিকেশনের সময় হয়, মনে রাখবা, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের ফলে কি হয়, একটা সুতা হয় মায়ের সুতা, আরেকটা সুতা নতুনভাবে আসে। বাকি দুইটা মতবাদ অনুযায়ী সাধারণত কি ডিএনএ রেপ্লিকেশন হয় না। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সাধারণত কোন পদ্ধতিতে হয়, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এটা প্রমাণ করেন হচ্ছেন দুইজন বিজ্ঞানী প্রমাণ করেন ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। এই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে কি, এই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে মেসেলসন এবং হচ্ছে স্টাল। তাহলে বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল প্রমাণ করেন কি, বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল প্রমাণ করেন ডিএনএ রেপ্লিকেশনটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। এখন আমরা জানবো হচ্ছে প্রক্রিয়াটা, ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা কিভাবে হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ তৈরি হবে এই প্রসেসটা কিভাবে হয়। ফার্স্টে দেখো ডিএনএ আমরা কি জানি, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক একটা নিউক্লিক অ্যাসিড। এখানে হচ্ছে একটা সুতা, এই দেখো একটা সুতা আর একটা সুতা, এরা কিভাবে থাকে, পেঁচানো অবস্থায় থাকে, আর এদের মধ্যে নাইট্রোজেন বেসগুলো কি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, যেগুলোকে হচ্ছে সিঁড়ির মতো দেখায়। একটা সূত্রের একটা প্রান্ত হয় 3 প্রান্ত, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। এরপরে হচ্ছে অন্য প্রান্তটা হয় 5 প্রান্ত। উপরের সুতোটার যে সুতাটা 3 প্রান্ত, নিচের ঠিক ওই জায়গায় হবে 5 প্রান্ত অন্য সুতাটার। উপরে যদি 5 প্রাইম হয়, নিচে ঠিক ওই জায়গায় হবে হচ্ছে 3 প্রান্ত অপর সুতার। ঠিক আছে, তাহলে একটা সুতা 3 আর 5, অপর সুতা হচ্ছে 5 আর 3, এভাবে হচ্ছে বিপরীতমুখীভাবে থাকে। তাহলে রেপ্লিকেশন হওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখো ফার্স্টে হচ্ছে ডিএনএর এই যে প্যাচটা, ডিএনএ যে এভাবে পেঁচানো অবস্থায় আছে, এভাবে যে সে পেঁচানো অবস্থায় আছে, ফার্স্টে আমার হচ্ছে তার কোনো একটা নির্দিষ্ট জায়গায় এই প্যাচটা এভাবে খুলতে হবে, এভাবে প্যাচটা খুলে নিতে হবে। তাহলে প্যাচ খোলার জন্য উপায় হচ্ছে কি, আমাকে ফার্স্টে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে ফেলতে হবে। তাহলে এখানে ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে, আমি যদি দেখাই, এই হাইড্রোজেন বন্ধনগুলো ফার্স্ট স্টেপে আমার কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। তাহলে এই হাইড্রোজেন বন্ধনগুলো তো এমনি এমনি ভাঙবে না, কেউ না কেউ এসে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙবে। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙবে কে, হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙে, মনে রাখবা হচ্ছে হেলিকেস এনজাইম। তাহলে হেলিকেস এনজাইম কি করে, দেখো হেলিকেস এনজাইম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আসবে, ধরো এই এনজাইমটা হচ্ছে হেলিকেস। তাহলে হেলিকেস এনজাইম একটা নির্দিষ্ট জায়গায় এসে সে কি করবে, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, দুইটা সুতার মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে। তাহলে দুইটা সুতার মধ্যে যখন সে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, তখন কি হবে, তখন হচ্ছে একটা জায়গায় আমরা কি প্যাচটা খুলে যাইতে দেখব। ডিএনএর মধ্যে একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় প্যাচটা খুলে যাবে। কোন জায়গায় প্যাচটা খুলবে, যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে দুইটা হেলিকেস এনজাইম আসছে দুই পাশ থেকে। তাহলে এই হেলিকেস এনজাইম এই পাশের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, এই হেলিকেস এনজাইম এই পাশের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশনের, হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইম কি করে, হাইড্রোজেন বন্ড ভেঙে দেয় এবং হচ্ছে কি করে, সে হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়ার মাধ্যমে ডিএনএর প্যাচটা খুলে দেয়। এবার দেখো, ধরো ডিএনএটা প্রাইমারি অবস্থায় কি, প্রাইমারি অবস্থায় সে হচ্ছে এভাবে, সাপোজ আমি একটা দিয়ে দেখাচ্ছি, প্রাইমারি অবস্থায় সে ছিল কি, সে হচ্ছে এভাবে ধরো পেঁচানো অবস্থায় ছিল। এখন পেঁচানো একটা স্প্রিং বা হচ্ছে একটা সুতাকে যদি তুমি মাঝখান বরাবর একটু খোলার চেষ্টা করো, ধরো আমি এটা মাঝখান বরাবর খুললাম, তাহলে কি হবে, মাঝখান বরাবর যদি খুলি, আমি স্ট্রেট করে ফেলি, তাহলে প্রেশারটা হচ্ছে ঠিক দুই পাশে যাবে। দুই পাশে প্রেশারটা গেলে কি হবে, দুই পাশগুলো আরও বেশি কুণ্ডলিত অবস্থায় চলে যাবে, দুই পাশগুলো আরও বেশি প্যাচ সৃষ্টি করতে চাইবে। আমি যদি একটা প্রান্ত খুলে ফেলি, তাহলে কি চাইবে, দুই পাশগুলো এভাবে অনেক বেশি প্যাচ সৃষ্টি করতে চাইবে। এই যে দুই পাশগুলো অনেক বেশি প্যাচ সৃষ্টি করতে চাওয়া, এটা সুতার ক্ষেত্রেও দেখতে পারো, তোমরা রশির ক্ষেত্রেও দেখতে পারো। যদি হচ্ছে প্যাচটা আমি মাঝখান থেকে খুলি, দেখবা দুই পাশে প্রেশারের কারণে প্যাচ আরও বেড়ে যাচ্ছে। তাহলে এই যে প্যাচ বেড়ে যাওয়া, এই প্যাচ বেড়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে সুপার কয়েলিং। সুপার কয়েলিং।
তাহলে এখন দেখো আমার ডিএনএর প্যাচ খুলবো আমি, ভালো কথা, কিন্তু আমার লক্ষ্য থাকবে এই সুপার কয়েলিংটা যাতে না হয়। ডিএনএ রেপ্লিকেশনের সময় এই যে পেঁচানো, অতিরিক্ত পেঁচাই যাওয়াটা যাতে না ঘটে, সুপার কয়েলিংটা যাতে না ঘটে। তাহলে এই সুপার কয়েলিংটা যাতে না ঘটে সেটা হচ্ছে ঠিক করে হচ্ছে আরেকটা এনজাইম, তার নাম হচ্ছে গাইরেস বা হচ্ছে টপোআইসোমারেজ। তাহলে গাইরেস বা হচ্ছে টপোআইসোমারেজ কি করবে? গাইরেস বা টপোআইসোমারেজ হচ্ছে ডিএনএর দুই প্রান্তের সুপার কয়েলিং প্রতিরোধ করবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে ডিএনএটার দুই পাশে কি আসবে? দুই পাশে আরেকটা এনজাইম আসবে। এনজাইমটা হচ্ছে গাইরেস অথবা এটাকে আমরা বলবো হচ্ছে টপোআইসোমারেজ। মনে রাখবা দুইটা কিন্তু সেম জিনিস না। গাইরেসটা থাকে হচ্ছে আদিকোষের ডিএনএ রেপ্লিকেশনের সময় গাইরেস এনজাইম সুপার কয়েলিং প্রতিরোধ করে, আর হচ্ছে প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশনের সময় টপোআইসোমারেজ হচ্ছে সুপার কয়েলিং প্রতিরোধ করে। তাহলে এই দুইজনের কাজ হচ্ছে কি? এই দুইজনের কাজ হচ্ছে সুপার কয়েলিং প্রতিরোধ করা। তাহলে এরা সুপার কয়েলিং প্রতিরোধ করে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে দুইটা এনজাইম জেনে ফেললাম আমরা এতক্ষণ পর্যন্ত। দুইটা এনজাইম হচ্ছে কি, ফার্স্টে হেলিকেস এনজাইম এসে কি করলো? হেলিকেস এনজাইম এসে হচ্ছে ডিএনএর প্যাচটা খুলে দিল। এরপরে হচ্ছে গাইরেস, আদিকোষের ক্ষেত্রে গাইরেস আর হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে টপোআইসোমারেজ এসে কি করলো? প্যাচ খোলার কারণে দুই পাশে যে সুপার কয়েলিং হওয়ার টেন্ডেন্সি থাকে, এই সুপার কয়েলিং হওয়া থেকে প্রতিরোধ করে। তাহলে দেখো দুইটা এনজাইমের কাজ জেনে ফেললাম আমরা। ফার্স্টে হেলিকেস এনজাইম হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় এবং হচ্ছে ডিএনএর প্যাচ খুলে দেয়, আর টপোআইসোমারেজ বা গাইরেস এনজাইম হচ্ছে সুপার কয়েলিং প্রতিরোধ করে। তাহলে এখান থেকে টপোআইসোমারেজ আর গাইরেস থেকে আমরা কি মনে রাখবো? টপোআইসোমারেজ সেটা হচ্ছে প্রকৃত কোষে সুপার কয়েলিং প্রতিরোধ করে, আর যেটা হচ্ছে গাইরেস সে হচ্ছে কি করবে? আদি কোষে সুপার কয়েলিং প্রতিরোধ করে। এরপর আমি যে এই জায়গায় প্যাচ খুললাম ডিএনএর একটা টেন্ডেন্সি আছে, যেই জায়গায় প্যাচ খুলবো সেই জায়গায় আবার প্যাচাই যাইতে চাইবে সে। আমি যদি শক্ত করে ধরে না রাখি, এই দুইটা প্রান্তকে আমি যদি দুই দিক থেকে শক্ত করে ধরে না রাখি, তাহলে স্প্রিং বা হচ্ছে রশি চাইবে কি? সে আবার আগের প্যাচানো অবস্থায় ফিরে যাইতে চাইবে। তাহলে আমি কি চাইবো ডিএনএটা আবার প্যাচানো অবস্থায় ফিরে যাক? আমি তো এত কষ্ট করছি কেন? ডিএনএটা যাতে প্যাচটা খুলে। তাহলে এই প্যাচটা খোলা অবস্থায় রাখতে হলে আমার কি করতে হবে? দুই পাশ থেকে এভাবে তাকে টেনে ধরে রাখতে হবে। তাহলে আমার হাতকে ডিএনএ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে ডিএনএকে ধরে রাখার জন্য অবশ্যই কিছু না কিছু লাগবে। তাহলে দেখো ডিএনএকে দুই পাশ থেকে ধরে রাখতে হবে। ডিএনএকে দুই পাশ থেকে হচ্ছে এভাবে করে কিছু প্রোটিন ধরে রাখে ডিএনএকে দুই পাশ থেকে। এগুলো হচ্ছে এভাবে করে দুই পাশে সে এই প্রোটিনগুলো শক্তভাবে ডিএনএকে ধরে রাখে। এই প্রোটিনগুলোকে বলা হয় SSBP বা হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করে? সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে ডিএনএকে দুই পাশ থেকে, যেই জায়গায় আমি প্যাচটা খুলে নিব ওই জায়গাটাকে দুই পাশ থেকে সে শক্তভাবে ধরে রাখে, যাতে হচ্ছে ওই জায়গায় পুনরায় প্যাচ সৃষ্টি হইতে না পারে। তাহলে এই হচ্ছে প্রথম স্টেপ রেপ্লিকেশনের সূচনা। তাহলে সূচনা ধাপে কি হয়? তিনটা এনজাইম কাজ করে। কে? হেলিকেস কি করে? হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় আর হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করে। গাইরেস এনজাইম কি করে? সুপার কয়েলিং প্রতিরোধ করে। গাইরেস বা টপোআইসোমারেজ, আদি কোষ হলে গাইরেস, প্রকৃত কোষ হলে টপোআইসোমারেজ। আর হচ্ছে এই যে প্যাচটা খুললাম, এটাকে ধরে রাখতে, দুই পাশ থেকে ধরে রাখতে, যাতে এটা পুনরায় প্যাচাই না যায়, এটা নিশ্চিত করে হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই জিনিসগুলোই এখানে লেখা হয়েছে। আশা করি সূচনা ধাপটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো দুই জায়গা থেকে যে হেলিকেস এনজাইম এসে প্যাচটা খুলে দিছিল সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, পরে হচ্ছে প্যাচটাকে ধরে রাখছে। এই জায়গাটা যে অংশটাতে প্যাচটা খুলছে, এই জায়গাটা তখন একটা বাবলের মতো মনে হচ্ছে। দেখো এটা একটা বাবলের মতো মনে হচ্ছে বা বেলুনের মতো মনে হচ্ছে। এই যে বাবলের মতো মনে হচ্ছে, এই বাবলের মতো অংশটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন বাবল। এই বাবলের মতো অংশটাকে আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন বাবল। এরপর দেখো হেলিকেস এনজাইম আসার কারণে দুই প্রান্তে কীরকম একটা ওয়াই শেপের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এই যে দেখো ওয়াইয়ের দুইটা মাথা একটা লেজ, তাহলে ওয়াই আকৃতির দুইটা অংশ তৈরি হয়েছে দুই পাশে। তাহলে এই ওয়াই আকৃতির অংশগুলোকে আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। আশা করি বুঝে গেছে। তাহলে এখানে ওয়াই আকৃতির কি তৈরি হবে? সাথে হচ্ছে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক।
রেপ্লিকেশন বাবলের দুই প্রান্তে কি থাকবে, তাহলে রেপ্লিকেশন বাবলের দুই প্রান্তে থাকবে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক। এটা হচ্ছে সূচনা ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে বর্ধিতকরণ ধাপ, বর্ধিতকরণ বা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। তাহলে এটা কিভাবে হয় দেখো, আমরা তো এতটুকু পর্যন্ত বুঝে আসছিলাম ডিএনএটার প্যাচ খুলতেছিল। এখন দেখো প্যাচের আমি যদি লিখি, প্যাচের এই প্রান্তটা এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 5, তাহলে আমি লিখতে পারি এই প্রান্তটা হচ্ছে 3 প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে 5 প্রান্ত। তাহলে এখন কি হয় দেখো, এখানে হচ্ছে আমি যদি রেপ্লিকেশন বাবলটা ফোকাস করি, শুধু রেপ্লিকেশনের বাবলের 3 নম্বর প্রান্তের দিকে একটা জিনিস আসে, রেপ্লিকেশনের বাবলের 3 নম্বর প্রান্তের দিকে এভাবে করে একটা জিনিস আসে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আরএনএ প্রাইমার। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার। এখন দেখো আরএনএ প্রাইমার শুধু রেপ্লিকেশন বাবলের একটা প্রান্তে আসবে না, উপরের সুতাটাতে যেমন আসবে সে নিচের সুতাটাতেও আসবে। তাহলে নিচের সুতাটার এই প্রান্তটা কি হবে, উপরেরটার যদি এটা 3 প্রান্ত হয়, নিচের সুতাটা তার বিপরীত, এটা হবে 5 প্রান্ত। উপরের এটা যদি 5 প্রান্ত হয়, নিচের এটা হবে কত প্রান্ত, 3 প্রান্ত। মনে রাখবা লাইগেস এনজাইমটা আসবে শুধুমাত্র হচ্ছে 3 প্রান্তে, উপরেরটারও 3 প্রান্তের দিকে এবং হচ্ছে নিচেরটারও 3 প্রান্তের দিকে। তাহলে এরও হচ্ছে 3 প্রান্তের দিকে কে আসবে, একটা হচ্ছে আরএনএ প্রাইমার আসবে, একটা আরএনএ প্রাইমার আসবে। তাহলে আসলো ফার্স্ট স্টেপ। বর্ধিতকরণের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, দুইটা সূত্রেরই 3 নম্বর প্রান্তে একটা করে আরএনএ প্রাইমার আসবে। এখন দেখো আরএনএ প্রাইমারের কাজ কি, আরএনএ প্রাইমারের কাজ হচ্ছে সে এভাবে হচ্ছে একটা সুতা তৈরি করে দেবে, এভাবে একটা সে সুতা তৈরি করে দেবে, সামনের দিকে মুখ করে থাকা সে হচ্ছে এভাবে একটা সুতা তৈরি করবে। এখন দেখো সুতাটা কোন দিক বরাবর যাচ্ছে, সুতাটা এদিক বরাবর যাচ্ছে না, এই দিক বরাবর মানে হচ্ছে কি, এই প্রান্তটা হচ্ছে তার 5 প্রান্ত। কেমনে বুঝলাম, এ হচ্ছে এই সুতাটা সম্পূরক সুতা তৈরি হচ্ছে, এই সুতাটা যদি 3 প্রান্ত হয় তার বিপরীত সুতাটা হবে 5 প্রান্ত, এই সুতাটা যদি 5 প্রান্ত হয় তার বিপরীত সুতাটার এই প্রান্ত হবে হচ্ছে 3 প্রান্ত। তাহলে দেখো আমি যদি লিখি, এটা হচ্ছে সম্পূরক সূত্রটার এটা হচ্ছে 5 প্রান্ত, আর এটা হচ্ছে সম্পূরক সূত্রটার 3 প্রান্ত। এখন দেখো প্রাইমারের কাজ হচ্ছে কি, প্রাইমারের কাজ হচ্ছে সে 5 প্রান্ত থেকে নিজের 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে এভাবে করে সোজা একটা কি নতুন সুতা তৈরি করে দিবে, নতুন ডিএনএ সুতা তৈরি করে দিবে। কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে, নিজের 5 থেকে 3 প্রান্তের দিকে। যদি বলি তার বিপরীত সুতাটার কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে, তার বিপরীত সুতাটা হলে 3 প্রান্ত থেকে 5 প্রান্তের দিকে। তাহলে আরএনএ প্রাইমার কি করে, আরএনএ প্রাইমার একটা সম্পূরক সূত্র তৈরি করে দেয়, কত থেকে কত দিকে, নিজের 5 থেকে 3 প্রান্তের দিকে। এখন দেখো এই প্রাইমারটাও তাহলে কি করবে, এই প্রাইমারটাও তাহলে একটা সম্পূরক সুতা তৈরি করবে। সম্পূরক সুতাটা সে কোন দিকে তৈরি করবে, অবশ্যই 5 থেকে 3-এর দিকে। এখন এর 5 থেকে 3 হচ্ছে কি, ঠিক আগেরটার বিপরীত দিকে। কেমনে দেখো, এটা হচ্ছে কার সম্পূরক সুতা, এটা হচ্ছে এই সুতাটা 3 নম্বর প্রান্তের এবং হচ্ছে 5 নম্বর প্রান্ত, এই নিচের সুতাটার হচ্ছে সম্পূরক সুতা। তাহলে এটার যদি 3 প্রান্ত হয় তার বিপরীত সুতার এটা হবে কত, 5 প্রান্ত। এটার যদি 5 প্রান্ত হয় তার বিপরীত সুতার এই প্রান্তটা হবে 3 প্রান্ত। তাহলে দেখো সে কোন দিক বরাবর গেছে, সে হচ্ছে 5 থেকে 3 প্রান্তের দিকে একটা নতুন সুতা তৈরি করে দিল। তাহলে এখানে কি হয়েছে, বর্ধিতকরণ ধাপে ফার্স্টে হচ্ছে আরএনএ প্রাইমার আসলো, আরএনএ প্রাইমার এসে যুক্ত হইল আগের সুতাটা 3 প্রান্তের দিকে, আর হচ্ছে সে বর্ধিত হবে নিজের 5 থেকে 3 প্রান্তের দিকে। তাহলে আগের সুতাটা 3 প্রান্তের দিক বরাবর সে আসবে এবং হচ্ছে 5 থেকে 3-এর দিকে, নিজের 5 থেকে 3-এর দিকে সে বর্ধিত হবে। আশা করি এতটুকু বুঝছো। তাহলে দেখো প্রথম স্টেপটা হচ্ছে কি, রেপ্লিকেশন ফর্কের কাছাকাছি 3 নম্বর প্রান্তে কি হয়, আরএনএ প্রাইমার যুক্ত হয়। প্রাইমার থেকে কি তৈরি হয়, সূত্রক তৈরি হয়। নতুন সূত্রকটা কোন অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত হয়, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন দেখো সুতা তৈরি হইলো, এরপর কি করবে দেখো, এরপরে হচ্ছে এখানে ধরো সাপোজ কথার কথা আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরো এই প্রান্তে একটা বেস সিকোয়েন্স ছিল, অবশ্যই এটা যেহেতু নিউক্লিক অ্যাসিড এখানে নাইট্রোজেন গঠিত বেস থাকবে। ধরো উপরের সুতাটার বেস সিকোয়েন্স ছিল এরকম ATC
জি। সাপোজ আমি এতটুকু পর্যন্ত দেখাইলাম। তাহলে এখন কি হবে, সম্পূরক সুতাটাতে তাহলে যেই বরাবর এ আছে ওই বরাবর আসতে হবে কি টি, যেই বরাবর টি আসে ওই বরাবর আসতে হবে কি এ, যেই বরাবর সি আছে ওই বরাবর আসতে হবে জি, যেই বরাবর জি আছে ওই বরাবর আসতে হবে সি। এরপর এখানে কি হইতে হবে, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে হবে। এ আর টি পরস্পরের সাথে যুক্ত হবে দুইটা বন্ধন দিয়ে, টি আর এ পরস্পরের সাথে যুক্ত হবে দুইটা বন্ধন দিয়ে, সি আর জি পরস্পরের সাথে যুক্ত হবে তিনটা বন্ধন দিয়ে, জি আর সি পরস্পরের সাথে যুক্ত হবে তিনটা বন্ধন দিয়ে। একইভাবে এখানে যেই নাইট্রোজেন বেসগুলো থাকবে তার অপোজিট নাইট্রোজেন বেসগুলো আসবে এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এখন দেখো এই যে অপোজিট নাইট্রোজেন বেসগুলো আসা, সম্পূরক সুতাটাতে অপোজিট নাইট্রোজেন বেসগুলো তো আর এমনি এমনি আসবে না, এগুলোকে কেউ নিয়ে আসবে। এখন দেখো এটাকে যদি আমি এভাবে না লিখে সংক্ষেপে দেখাইতে চাই, এটাকে আমি সিঁড়ির মতো শেপ দিয়ে দেখাইতে পারি। তাহলে এটাকে হচ্ছে এভাবে সিঁড়ির মতো শেপ দিয়ে দেখাতে পারি। এখানে আমরা বুঝে নিব সম্পূরক সূত্র বরাবর কি বিপরীত নাইট্রোজেন বেসটা আসছে এবং তারা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন দিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়েছে। এখন দেখো এই নাইট্রোজেন বেসগুলো যে আসলো এবং হচ্ছে তারা যে হাইড্রোজেন বন্ধন দিয়ে অপর সুতাটার সাথে যুক্ত হইলো, এই কাজগুলো কি সে নিজে নিজে পারবে না, এই কাজগুলো অবশ্যই কেউ না কেউ করবে। এই কাজটা এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি এবং হচ্ছে বিপরীত নাইট্রোজেন বেসটা আনা, এই কাজটা করে মনে রাখবা ডিএনএ পলিমারেজ টাইপ 3। ডিএনএ পলিমারেজের অনেকগুলো টাইপ আছে, এখানে ডিএনএ পলিমারেজের 3 নম্বর টাইপটা কি করে, ডিএনএ পলিমারেজের 3 নম্বর টাইপটা হচ্ছে এখানে সম্পূরক সুতার মধ্যে বিপরীত নাইট্রোজেন বেসগুলো আনে এবং হচ্ছে তাদের মধ্যে দুইটা সুতার মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দেয়। তাহলে উপরেরটাতেও যেমন সে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে বিপরীত নাইট্রোজেন গঠিত ক্ষার এনে, নিচেরটাতেও কি করবে সে নাইট্রোজেন গঠিত ক্ষার এনে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দেবে, যেগুলোকে আমি এভাবে সিঁড়ির মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এই কাজটা করে হচ্ছে ডিএনএ পলিমারেজ টাইপ 3। তাহলে দেখো ডিএনএ পলিমারেজ টাইপ 3 কি করে, ডিএনএ পলিমারেজ টাইপ 3 হচ্ছে কি করতে থাকে, সে হচ্ছে বেস পেয়ার যুক্ত করতে থাকে সম্পূরক সূত্রে। সম্পূরক সূত্রে সে বেস পেয়ার যুক্ত করে এবং তাদের মধ্যে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দেয়। এর পরের ধাপে কি হবে দেখো, এর পরের ধাপে হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলছিলাম, রেপ্লিকেশন বাবল। এই যে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন ফর্কটা এর পরের ধাপে হচ্ছে সে ডান দিকে অগ্রসর হবে। মানে হচ্ছে কি এই ডান দিকে আরো প্যাচ খুলতে থাকবে, ডিএনএর প্যাচ আরো খুলতে থাকবে, এভাবে সে ডান দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে দেখো পরের চিত্রটাতে ডান দিকে ডিএনএর প্যাচ আরো খুলে গেছে, খেয়াল করছো? তাহলে এরপরের ধাপে কি হবে, রেপ্লিকেশন ফর্কটা বা রেপ্লিকেশন বাবলটা এভাবে করে সামনের দিকে অগ্রসর হবে। সে যখন সামনের দিকে অগ্রসর হবে তখন কি হবে, সামনের দিকে অগ্রসর হলে এই যে ডান দিকে হচ্ছে ডিএনএর 2 সূত্রের প্যাচ আরো খুলে যাবে। তাহলে ডিএনএর 2 সূত্রের প্যাচ যখন আরো খুলে যাবে, একটা রুল মনে রাখবা, সেটা হচ্ছে প্রাইমার সবসময় নতুন সুতা তৈরি করে 5 থেকে 3 প্রান্তের দিকে। তাহলে দেখো রেপ্লিকেশন ফর্ক প্যাচ হচ্ছে এই বরাবর খুলছে। তাহলে এখন কি হবে দেখো, এই প্রাইমারগুলো 5 থেকে 3 প্রান্তের দিকে বর্ধিত হবে। তাহলে দেখো এই উপরের সূত্রটা তো আরামসে এভাবে 3 প্রান্তের দিকে, কারণ সে যেদিকে যাচ্ছে প্যাচও সেদিকে খুলতেছে, সেও হচ্ছে কি যেদিকে বর্ধিত হচ্ছে দেখো সেও বর্ধিত হচ্ছে এই বরাবর ডান দিকে, প্যাচও খুলতেছে হচ্ছে ডান দিকে। তাহলে এই যে সে যে বরাবর বর্ধিত হচ্ছে এই সুবিধাটা সে নিবে। তাহলে সে নতুন প্যাচ তৈরি করে দিবে, যত বেশি এই বরাবর প্যাচ খুলতে থাকবে এই যে উপরের সুতাটা, তত বেশি সে এদিকে নিজে নতুন সুতা তৈরি করতে থাকবে আরএনএ প্রাইমারটা। এরপর হচ্ছে ডিএনএ পলিমারেজ টাইপ 2 এসে এখানে কি করবে, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দিবে, এখানে এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দিবে বিপরীত নাইট্রোজেন বেস এনে। এখন দেখো এই সুতাটার তো কোনো প্রবলেম নেই, সে বাড়তে পারতেছে, কিন্তু নিচের সুতাটার ক্ষেত্রে কি হয়, নিচের সুতাটা দেখো প্যাচ খুলতেছে এদিকে, সে বাড়তেছে কোন দিকে, তার 5 থেকে 3 প্রান্ত হচ্ছে কিন্তু এই দিক বরাবর। তাহলে দেখো প্যাচ খুলতেছে যেদিকে, সে বাড়তেছে তার বিপরীত দিকে। তাহলে সে কি এদিক বরাবর বাড়তে পারবে না। কিন্তু আমার এদিক বরাবর সম্পূরক সূত্র তৈরি করতে হবে না, অবশ্যই তৈরি করতে হবে। তাহলে এটার উপায় কি দেখো, এটার উপায় হচ্ছে আমি যদি এই বরাবর আরেকটা প্রাইমার আনি, সে কি করবে এই দিক বরাবর বর্ধিত হয়ে এই গ্যাপটা ফিল আপ করে দেবে। আমি যদি একটু পর গিয়ে আরেকটা প্রাইমার দিই, সে কি করবে এদিক দিয়ে বরাবর বর্ধিত হয়ে এই গ্যাপটা সে ফিল আপ করে দেবে। উপরেরটা কেন অন্য কোনো প্রাইমার লাগে না, কারণ উপরেরটা যেদিক বরাবর হচ্ছে নতুন সূত্রটা সম্পূরক সূত্রটা তৈরি করতেছে,
রেপ্লিকেশন ফর্ক হচ্ছে ওই দিক বরাবরই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু নিচেরটা রেপ্লিকেশন ফর্ক যে দিক বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সে সম্পূরক সূত্র তৈরি করতেছে তার বিপরীত দিকে। তাহলে এখন কি করতে হবে, নিচের সুতাটাতে এদিক বরাবর আমার আরেকটা প্রাইমার আনতে হবে। এই প্রাইমারটা তাহলে কি করবে, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা সম্পূরক সূত্র তৈরি করে দিবে। তাহলে একটু পর গিয়ে আমার কি করতে হবে, আরেকটা প্রাইমার আনতে হবে। এই প্রাইমারটা হচ্ছে এদিক বরাবর গিয়ে এতটুকু পর্যন্ত একটা সুতা তৈরি করে দেবে। কেন এখানে বারবার আনতে হচ্ছে, কারণ এই নিচের সুতাটার নতুন সুতা তৈরি হওয়ার দিক হচ্ছে এদিক বরাবর, সে চাইলেও কিন্তু এদিক বরাবর বর্ধিত হইতে পারবে না। তাহলে এটার উপায় হচ্ছে কি, আমার একটু পর পর হচ্ছে কয়েকটা নতুন প্রাইমার আনতে হবে। এই প্রাইমারগুলো কি করবে, এই প্রাইমারগুলো এদিক বরাবর এই গ্যাপটা পূরণ করে দিবে, এই প্রাইমারটা হচ্ছে এদিক বরাবর এই গ্যাপটা পূরণ করে দিবে। এরপর হচ্ছে এখানে ডিএনএ পলিমারেজ টাইপ 2 এসে কি করে দেবে, ডিএনএ পলিমারেজ টাইপ 2 এসে হচ্ছে এখানে এইভাবে করে বিপরীত নাইট্রোজেন বেস আনবে ফার্স্টে, তারপর হচ্ছে এই বিপরীত নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দিবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এরপরের ধাপে কি হইলো, এরপরের ধাপে হচ্ছে রেপ্লিকেশন ফর্কটা কোন দিক বরাবর, ডান দিক বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এখন দেখো এরপর কি হবে, এরপরের ধাপে হচ্ছে এই যে প্রাইমারগুলো আস্তে করে সরে যাবে, কারণ প্রাইমারগুলো হচ্ছে আরএনএর তৈরি, আমি তো তৈরি করতেছি ডিএনএ, তাহলে ডিএনএর মধ্যে আরএনএ রাখা যাবে না। তাহলে এরপরের ধাপে কি হবে, এরপরের ধাপে হচ্ছে এই প্রাইমারগুলো সরে যাবে। তাহলে আমি নিচের সুতাটার প্রাইমারগুলো সরাই দিই, তাহলে এই প্রাইমারগুলো সরে যাবে, এরপরের ধাপে হচ্ছে প্রাইমার সরে যাবে। তাহলে প্রাইমার সরে যাওয়ার ফলে কি কোনো পার্থক্য দেখতেছো দুইটা সুতার মধ্যে? উপরের যে সুতাটা সেটা হচ্ছে একদম কন্টিনিউয়াসলি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু নিচের যে সুতাটা সেটাতে কি হয়েছে, সেটাতে হচ্ছে কিছু কিছু জায়গায় ফাঁকা সৃষ্টি হয়েছে। তাহলে যেই সুতাটা একদম কমপ্লিটলি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সামনের দিক বরাবর, উপরের সুতাটা যেটা হচ্ছে একদম কমপ্লিটলি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যার মাঝখানে কোনো গ্যাপ নাই, এই সুতাটাকে বলা হয় হচ্ছে লিডিং সূত্রক। সেই লিডার, সে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আর যে পিছিয়ে পড়ছে, যার মধ্যে গ্যাপ সৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় প্রাইমার সরে যাওয়ার কারণে, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্রক, অর্থাৎ সে পিছিয়ে পড়ছে, ল্যাগিং সূত্রক। তাহলে এখন দেখো ডিএনএর মধ্যে রেপ্লিকেশন ফর্ক বৃদ্ধির কারণে এবং হচ্ছে প্রাইমার এবং পলিমারেসের ক্রিয়ায় এখানে কি হয়েছে, এখানে হচ্ছে দুইটা সূত্রক তৈরি হয়েছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস সূত্রক, যেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং সূত্রক। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস সূত্রক না, যেটার মাঝখানে আমরা কিছু ফাঁকা জায়গা দেখতে পাবো, এটাকে আমরা বলবো ল্যাগিং সূত্রক। এখন দেখো ল্যাগিং সূত্রকটাতে কি হইলো, ল্যাগিং সূত্রকটাতে এভাবে কিছু খণ্ড জিনিস তৈরি হইলো না। এই যে ল্যাগিং সূত্রকে যে খণ্ডগুলো তৈরি হয়েছে, খণ্ড পার্ট তৈরি হয়েছে, অর্থাৎ খণ্ডগুলোর মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে, এই খণ্ডগুলোকে বলা হয় হচ্ছে ওকাজাকি খণ্ড। এগুলোকে আমরা বলবো, এখানে একটা ওকাজাকি খণ্ড, এখানে আরেকটা ওকাজাকি খণ্ড। এই যে এই খণ্ডগুলোকে আমরা বলবো হচ্ছে কি ওকাজাকি খণ্ড। তাহলে ওকাজাকি খণ্ড কোথায় দেখা যাবে, ওকাজাকি খণ্ড দেখা যাবে হচ্ছে ল্যাগিং সূত্রকের মধ্যে, এটা কখনোই লিডিং সূত্রকে দেখা যাবে না। এখন দেখো ডিএনএর মধ্যে এরকম গ্যাপ রেখে দিলে এটা কি মানায়? ডিএনএর মধ্যে তো গ্যাপ রাখা যাবে না, কারণ গ্যাপের মধ্যে সে এক সূত্রক হয়ে যাচ্ছে। তাহলে কাউকে না কাউকে এসে এই গ্যাপটা ফিল আপ করে দিতে হবে। তাহলে এই গ্যাপটা ফিল আপ করারও যন্ত্রপাতি আছে আমাদের বডির মধ্যে। দেখো একটা এনজাইম আছে যে হচ্ছে এই ল্যাগিং সূত্রের গ্যাপটা, ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে গ্যাপটা ফিল আপ করে দেয়। এই ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে গ্যাপটা যে ফিল আপ করে দেয়, আমি যেটা পিঙ্ক কালার করে দিলাম, এই যে গ্যাপটা যে ফিল আপ করে দিচ্ছে এই পিঙ্ক কালার এনজাইমটা, এই এনজাইমটাকে বলা হয় হচ্ছে লাইগেস। তাহলে ল্যাগিং সূত্রে যে ওকাজাকি খণ্ডের মধ্যে গ্যাপগুলো সৃষ্টি হয়, এই গ্যাপগুলো গ্যাপ রেখে দিলে হবে না, এগুলোকে কন্টিনিউয়াস বানাইতে হবে। তাহলে এই গ্যাপগুলো ফিল আপ করে দেয় হচ্ছে কে লাইগেস এনজাইম, অর্থাৎ হচ্ছে লাইগেস এনজাইম কি করে ওকাজাকি খণ্ডগুলোকে একটার সাথে আরেকটা জোড়া লাগাই দেয়। তাহলে দেখো এরপর কি হয়েছে, প্রাইমার সরে যাওয়ায় ল্যাগিং সূত্রটা খণ্ড হয়ে গেছিল, খণ্ডগুলোকে আমরা বলবো কি ওকাজাকি খণ্ড। এরপর হচ্ছে এই ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাই কে লাইগেস এনজাইম হচ্ছে এই ওকাজাকি খণ্ডগুলোকে, ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগায়।
তাহলে দেখো এটা সামনের দিকে এভাবে করে আরও বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকবে। তাহলে এটা যখন সামনের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকবে, এই জিনিসটাকে দেখতে কীরকম মনে হবে দেখো। এই জিনিসটাকে যদি আমি আঁকি, এই যে একটা ডিএনএ এক জায়গায় এসে সেভাবে প্যাচ খুলে গেছে, এই যে আরেকটা সুতায় এক জায়গায় এসে সেভাবে প্যাচটা খুলে গেছে। তাহলে এটা যদি কন্টিনিউয়াস হয় এবং হচ্ছে এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে নতুন সূত্রক আসতেছে, নতুন সূত্রক আসতেছে যেটা প্রাইমার তৈরি করতেছিল, দুইটার মধ্যেই নতুন সূত্রক আসতেছে এবং হচ্ছে এই সূত্রকগুলোর মধ্যে কি তৈরি হচ্ছিল, ডিএনএ পলিমারেজ 2 হচ্ছে এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে দিচ্ছিল। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে এই সূত্রকগুলোর মধ্যে এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দিচ্ছিল। তাহলে এখন দেখো এরপরে কি হবে দেখো, এরপরে আস্তে আস্তে দেখা যাবে হচ্ছে এই যে ডিএনএ গুলো নিচের যেই দুইটা নতুন নতুন সুতা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে এখন প্যাচ খেয়ে যাবে। আমি যদি দেখাই, এই ধরো হচ্ছে মাতৃসুতাটা, এই ধরো আরেকটা মাতৃসুতা, এভাবে সে প্যাচ খেয়ে যাবে। এই সুতার মধ্যে আবার কি হয়েছে, এই সুতার মধ্যে একটা নতুন সুতা তৈরি হয়েছে, এই সুতার মধ্যে আরেকটা নতুন সুতা তৈরি হয়েছে, এগুলো এভাবে প্যাচাই যাবে। তাহলে জিনিসটা সেম, এই প্রসেসটাতে কি হইলো, তাহলে আমার একটা ডিএনএ ছিল, একটা ডিএনএ থেকে নিচে কয়টা দেখা যাচ্ছে, দুইটা ডিএনএ তো দেখা যাচ্ছে। রেপ্লিকেশন মানেই তো আমরা এটা পড়ে আসছিলাম, সংখ্যা বৃদ্ধি হওয়া, ডাবল হওয়া। তাহলে এখানে আমরা কি দেখলাম, ডিএনএ একটা থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এই প্রসেসটাকেই আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন। তাহলে তো বলতে পারো রেপ্লিকেশন শেষ, না, রেপ্লিকেশন এখনো শেষ হয় নাই, আরও কিছু বাকি আছে। দেখো আমাদের ভুল হয় না, আমরা ধরো মাঝে মাঝে কোনো জিনিস ভুল করে ফেলি, পরীক্ষার খাতায় কোনো জিনিস ভুল লিখে আসি। এখন দেখো ডিএনএ পলিমারেজ 3 যে হচ্ছে বিপরীত নাইট্রোজেন বেসগুলো আনতেছে সম্পূরক সূত্রে, সেও কিন্তু মাঝে মাঝে ভুল করে ফেলে। ফর এক্সাম্পল, যদি এ থাকে উপরের সুতোটাতে, সম্পূরক সুতায় আনতে হবে কি টি, যদি সি থাকে আনতে হবে জি। এখন দেখো ডিএনএ পলিমারেজ কিছু কিছু জায়গায়, এটা হাজারে একবার হয়, কিছু কিছু জায়গায় ভুল করে এর সাথে সি কে নিয়ে আসে। তাহলে সে কিছু কিছু জায়গায় ভুল করে থাকে, এই ভুলগুলো রেখে দিলে হবে না, এই ভুলগুলোকে সংশোধন করতে হবে। এটাই হচ্ছে শেষ ধাপ। তাহলে শেষ ধাপে কি হয়, ডিএনএ পলিমারেজ 3 যদি কোনো ভুল করে ফেলে, এই ভুলগুলোকে সংশোধন করা হয়। তাহলে এই ভুলগুলোকে সংশোধন করার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং ও হচ্ছে ডিএনএ মেরামত। তাহলে ধরো আমি যদি উদাহরণ দিই, এখানে উপরের সুতাটা যদি আমি আবার আঁকি, উপরের সুতাটা ধরো এটা হচ্ছে উপরের মাতৃ ডিএনএর একটা সুতা, নিচে হচ্ছে সুতা যেটা আঁকলাম এটা ধরো হচ্ছে প্রাইমারি যেই সুতাটা তৈরি করলো। তাহলে এখানে উপরের সুতাটার বেস পেয়ার আমি ধরে নিলাম, সাপোজ কথার কথা এ টি সি জি, ধরো উপরের বেস পেয়ারটা আমি ধরে নিলাম হচ্ছে এ টি সি জি, এভাবে আছে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করবে, অপর সুতাটাতে বিপরীত নাইট্রোজেন বেসগুলো আনবে। তাহলে বিপরীত নাইট্রোজেন বেস কি, এ এর বিপরীত নাইট্রোজেন বেস টি, টি এর বিপরীত নাইট্রোজেন বেস এ, সি এর হচ্ছে জি, জি এর হচ্ছে সি। এরপর সে হচ্ছে এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে দিবে। এ আর টি দুইটা হাইড্রোজেন বন্ধন, টি আর এ দুইটা হাইড্রোজেন বন্ধন, সি আর জি তিনটা হাইড্রোজেন বন্ধন, জি আর সি তিনটা হাইড্রোজেন বন্ধন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো হঠাৎ করে দেখা গেল, ধরো এখানে এরপরে আসে সাপোজ কথার কথা টি, টি এর সাথে এ আসার কথা, কিন্তু সে এ না এনে দেখা গেল হঠাৎ করে সি নিয়ে আসলো, ভুল করে ফেললো। ভুল হইতে পারে, সে তো একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ নাইট্রোজেন বেস আনতেছে, এখানের মধ্যে একটা ভুল হয়ে যেতে পারে। এই যে ভুল করে ফেললো, সে ভুল নিউক্লিক অ্যাসিডকে নিয়ে আসলো। কোনো জায়গায় দেখা যায় সেভাবে ভুল নিউক্লিক অ্যাসিড, ভুল নাইট্রোজেন বেসকে নিয়ে আসে। ভুল নাইট্রোজেন বেস বা ভুল নাইট্রোজেন ক্ষারকে যদি ডিএনএ পলিমারেজ 3 নিয়ে আসে, এটাকে বলা হয় হচ্ছে মিসম্যাচ। এই প্রসেসটা, এই যে ভুল হওয়ার প্রক্রিয়াটা, এই ভুল হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিএনএ মিসম্যাচ। তাহলে এই ডিএনএ মিসম্যাচটা, এটাকে কি এভাবে রেখে দিতে হবে, না, এটাকে এভাবে রেখে দিলে হবে না। কারণ ডিএনএ মিসম্যাচ যদি রেখে দিই, এটা থেকে পরবর্তীতে রূপ নিতে পারে হচ্ছে ক্যান্সারের রূপ নিতে পারে। তাহলে এটাকে কি এভাবে রেখে দিলে হবে না, এটাকে কি করতে হবে, এটাকে সংশোধন করতে হবে। তাহলে সংশোধন করার জিনিসও হচ্ছে স্রষ্টা আমাদের মধ্যে দিয়ে দিছে। তাহলে সংশোধন করার জিনিসটাকে বলা হয় হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স। তাহলে এখন এই রিপেয়ার কমপ্লেক্সের কাজ হচ্ছে কি, রিপেয়ার কমপ্লেক্সের কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 যেই ভুলটা করছিল, টি
টি এর সাথে এ আসার কথা, এর জায়গায় সে সি কে নিয়ে আসছিল। সে হচ্ছে এখন কি করবে, এই ভুল নাইট্রোজেন বেসটাকে সরাই দিবে। ভুল নাইট্রোজেন বেসকে সরাই দিয়ে সে এখন হচ্ছে ওই নাইট্রোজেন বেসের জায়গায় সঠিক নাইট্রোজেন বেসটা এনে বসাই দিবে। তাহলে এই যে ডিএনএ পলিমারেজ 3 যে একটা ভুল করছিল, এই ভুলটাকে সংশোধন করে দিছে পরবর্তীতে কেউ একজন। রিপেয়ার কমপ্লেক্স যে এই ভুলটাকে সংশোধন করে দিছে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে, এই কমপ্লেক্সটাকে রিপেয়ার কমপ্লেক্স বলবো আমরা, আর এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। তাহলে এখন কোয়েশ্চন জাগে, এই রিপেয়ার কমপ্লেক্সটা তৈরি হয় কিভাবে? রিপেয়ার কমপ্লেক্সটা তৈরি হয় হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, 2 আর হচ্ছে কিছু প্রোটিন মিলে। একটু মনে করার ট্রাই করো, আগে আমরা পড়ে আসছিলাম কি ডিএনএ পলিমারেজ 3, যেটা হচ্ছে রেপ্লিকেশনের মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করতেছিল। আর এখন মেরামতের সময় আসবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 আর 2, আর সাথে হচ্ছে কিছু প্রোটিন মিলে রিপেয়ার কমপ্লেক্স করবে, যে হচ্ছে এই মিচম্যাচের জায়গাগুলো, এই যে ভুলের জায়গাগুলোকে সংশোধন করে দিবে। তাহলে আর ক্যান্সারের কোনো ঝুঁকি থাকবে না। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন থেকে এতটুকু পর্যন্ত পড়লে এনাফ। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর হচ্ছে ভিডিওটা বারবার দেখার ট্রাই করবা। আর এই ক্লাসটা করার আগে অবশ্যই আমার নিউক্লিক অ্যাসিডের ডিএনএ পার্টটা পড়ে নিবা, তাহলে এই ক্লাসটা বুঝতে ইজি হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।